হাতের তালুর চাপে সময়ের একঘেয়েমির বৃত্তকে আলতো বাঁকিয়ে দেওয়ার ইচ্ছেটাই বোধহয় বারবার টেনে নিয়ে যায় এদিক ওদিক। তখন দুরন্ত ঘূর্ণির এই বনমনে পাক থেকে মাথা তুলে একবার এক এক দিকে ছিটকে যায় জীবন। আর আমার এবারের সেই ছিটকে যাওয়া ছিল পাহাড় অভিমুখী, প্রথমবার বরফ দেখার ইচ্ছের অভিমুখী। চলুন সেই জার্নিতে আপনাদেরও নিয়ে যাই সাথে। গুড মর্নিং, এখন বাজছে সকাল 6টা আর আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। আমাদের এবারের গন্তব্য তাওয়াং সার্কিটটা, অরুণাচল প্রদেশের তাওয়াং সার্কিটটা ঘোরা। আমরা যেটা করেছি সেটা হচ্ছে তেজপুরের ফ্লাইটের টিকিট কাটা আছে আমাদের, স্পাইস জেট, সকাল 8:05-এর। সেখান থেকে আমরা গাড়ি করে আজকে গিয়ে পৌঁছাবো ভালুকপং। তার আগে তেজপুরটা একটু ঘোরাঘুরি করব। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে সম্বিতের সাথে এটা আমার প্রথম লং জার্নি। আর জার্নি আমাদের চিরকালই লং। ঠিক আছে, 4 জন মিলে যাচ্ছি আমরা। এয়ারপোর্টের ট্যাক্সিওয়েতে এলেই একটা অদ্ভুত রকম পেটের ভেতর গুড়গুড় গুড়গুড় শুরু হয়। তো সেই গুড়গুড়াইটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের আজকে যে এয়ারবাসটা রয়েছে সেটা দুদিকে দুজন বসা যায় এরকম এয়ারবাস, ছোট, মানে এটাতে এর আগে আমার চাপার অভিজ্ঞতা নেই। লম্বা মানুষের জন্য পা রাখার জায়গার একটু অসুবিধে আছে, মানে আমার একটু অসুবিধেই হচ্ছে, পাটা সোজাসুজি মেলতে পারছি না, এই ক্রিস ক্রস করে বসতে হচ্ছে। সিটের কোয়ালিটি কিন্তু নর্মাল ফ্লাইটের থেকে বা নর্মাল এয়ারবাসগুলোর তুলনায় ভালো, একটু গদি আছে, আরামদায়ক। এরকমভাবে মাথা দিয়ে ভালো ঘুমানো যেতে পারে। आपका नाम? আমাদেরকে আজ এই যে পুরো ট্রিপটাই ঘোরাবে হচ্ছে পিকুর সাথে আলাপ হলো, ও পুরোটাই প্ল্যান করছে। প্রথমে এখানে আমরা একটু কিছু সামনে দাঁড়িয়ে কিছু খেয়ে দিয়ে নিয়ে তারপরে লোকাল সাইট সিইং করার যে জায়গাগুলো রয়েছে, সেটা মহাভৈরব মন্দির, বামুনি হিলস, তারপরে আরও কয়েকটা, হ্যাঁ, অগ্নিগড়, তারপরে হচ্ছে গণেশ ঘাট, এই সমস্ত জায়গাগুলো দেখে তারপরে সেখান থেকে চলে যাব হচ্ছে ভালুকপংয়ের উদ্দেশ্যে। ভালুকপংয়ে যাওয়ার পথে আমরা জিয়া ভরলী নদী দেখে নেব আর তার সাথে নামেরি পার্ক। তো এই মোটামুটি আজকে আমাদের প্ল্যান। এখন খানিকটা এগিয়ে এসে মহাভৈরবের মন্দিরে যাওয়ার আগে একটা জায়গায় দাঁড়ালাম, একটু চা কফি খাবো। এই পেট্রোল পাম্পের পাশে একটা ছোটো মতো দোকান আছে সেখানে। আমরা 3টে মশলা ডোসা অর্ডার করেছি আর একটা অনিয়ন উত্তপম। তো মশলা ডোসা অর্ডার করে দিয়ে বসে আছি, অপেক্ষা করতে করতে হঠাৎ আরেকবার মেনু কার্ডটা দেখতে গিয়ে দেখলাম এখানে কিন্তু চিকেন ডোসা পাওয়া যাচ্ছে, ফিশ ডোসা পাওয়া যাচ্ছে আর এগ ডোসা পাওয়া যাচ্ছে। ফলে যারা মনে মনে ভেজ খেতে চাইছেন কিন্তু জিভ চাইছে ননভেজ খেতে, তারা এসে এগুলো ট্রাই করতে পারেন। মানে আমি তো ভেবেছিলাম, কিন্তু যাই হোক অর্ডার হয়ে গেছে, আপাতত মশলা ডোসাই খাই। একটু ভালো খেতে বাবা, 4-5 পদ দিয়ে যায়।
এই মহাভৈরব মন্দির নিয়ে প্রচলিত জনশ্রুতিটি হল, পুরাকালে অসুরদের রাজা বানাসুরের রাজধানী ছিল তেজপুর। তেজপুর শহরের মধ্যে ছোট্ট একটা টিলা, আর সেই টিলার ওপরে রয়েছে এই মহাভৈরব মন্দির। এই বানাসুর ছিলেন শিব ভক্ত, তাই তিনি স্বয়ং এক জীবিত প্রস্তরখণ্ড থেকে এই আদি মহাভৈরব লিঙ্গ ও মন্দির নির্মাণ করেছিলেন এবং এর সাথে প্রথম লিঙ্গ পুজোর প্রচলন করেছিলেন। এই মন্দিরের শিবলিঙ্গটি বিশ্বের অন্যতম বৃহৎ শিবলিঙ্গগুলির মধ্যে একটি। তবে প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করেন যে মন্দিরটি অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে শালস্তম্ভা রাজবংশের রাজারা নির্মাণ করেছিলেন। মূলত এখানে একটি পাথরের মন্দির ছিল, যা কালের নিয়মে ধ্বংস হয়ে যায়। পরবর্তীকালে রাজা এবং শাসকেরা এটির পুনর্নির্মাণ করলেও 1897 সালের বিপর্যয়কর ভূমিকম্পে এই মন্দির ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান মন্দিরটি 20 শতকের প্রথম দিকে নির্মিত হয়েছিল। এখনকার কাঠামো অনুযায়ী এই মন্দিরের প্রবেশদ্বারে দ্বারপাল হিসেবে রয়েছে ভগবান গণেশ এবং ভগবান হনুমানের মূর্তি। মন্দিরের বিশাল স্তম্ভে আদি মন্দিরের ছাপ এখনো দেখা যায়। মহাভৈরব মন্দির দেখে আমরা বেরিয়ে এলাম। এখান থেকে এরপরে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে অগ্নিগড়। মহাভৈরব মন্দির দেখে নিয়ে এবার আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য অগ্নিগড়ে। অগ্নিগড় জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। ছোট্ট এই টিলাটাকে সুন্দর করে সাজিয়ে একটা পার্কের রূপ দেওয়া হয়েছে। তবে এই জায়গাটির একটি পৌরাণিক ইতিহাসও রয়েছে, যে ইতিহাসের কথা মাথায় রেখে বিভিন্ন ভাস্কর্য তৈরি করা হয়েছে এই জায়গাটি জুড়ে। আসুন ছোট্ট করে এখানকার সেই পৌরাণিক গল্পটা বলি। সোজা কথায় বলতে গেলে অগ্নিগড় শব্দের অর্থ আগুনের দুর্গ। আর আসামের তেজপুরে ব্রহ্মপুত্র নদের তীরে এই জায়গাতেই নাকি নিজের কন্যা উষাকে আটকে রাখতে অসুররাজ বানাসুর এই অগ্নিগড়ের নির্মাণ করেন। এই স্থানে যে আগুনের সীমানা ছিল তা নাকি বানাসুরের অনুমতি ছাড়া কেউ অতিক্রম করতে পারত না। পুরাণ মতে স্বপ্নের মধ্যে ভগবান কৃষ্ণের পৌত্র অনিরুদ্ধকে দেখে তার প্রেমে পড়ে যান অসুর রাজা বানাসুরের কন্যা উষা। উষার বর্ণনা শুনে ছবি আঁকার পরে অনিরুদ্ধকে চিনতে পারেন উষার বান্ধবী চিত্রলেখা। বান্ধবীর ভালোবাসার কাহিনী এগিয়ে নিয়ে যেতে সেই অনিরুদ্ধকে নিজের অলৌকিক ক্ষমতা প্রয়োগ করে ঘুমন্ত অবস্থাতেই তুলে নিয়ে আসেন চিত্রলেখা। অনিরুদ্ধের ঘুম ভাঙলে চোখের সামনে উষাকে দেখে তিনিও প্রেমে পড়ে যান। বানাসুর এই খবরে রেগে অগ্নিশর্মা হয়ে অনিরুদ্ধকে নাগপাশে বন্দী করেন। আর তাতেই শুরু হয় শ্রীকৃষ্ণের সাথে বানাসুরের যুদ্ধ। বানাসুর যেহেতু শিবভক্ত ছিলেন, তাই স্বয়ং মহাদেব বানাসুরের হয়ে যুদ্ধক্ষেত্রে নামেন। দুপক্ষের সেনাদল যখন প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে, তখন ব্রহ্মা এসে মধ্যস্থতা করেন এই ঘটনার এবং বানাসুরকে এই বিবাহে রাজি করান। হাতে সময় থাকলে এই জায়গাগুলির সাথে অবশ্যই দেখে নিন বামুনি হিলস। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা এই জায়গায় কিন্তু প্রায় 1000 বছরেরও বেশি পুরনো কিছু ধ্বংসাবশেষের দেখা মিলবে।
অপূর্ব পাথরের মূর্তি এবং ভাস্কর্য এই জায়গার প্রধান আকর্ষণ। আমরা এখন গণেশ ঘাটের সামনে পৌঁছে গেছি। গণেশ ঘাটটা ওই অগ্নিগড় থেকে আর একটু সামনে এগিয়ে এলেই। আমাদের আজকে বামুনি হিলস যাওয়ার কথা ছিল, যে জায়গাটা খুব ইন্টারেস্টিং, অনেক হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্টস রয়েছে সেখানে। কিন্তু যেটা জানতে পারলাম যে বামুনি হিলসে আজকে এই আসামের সিএমের কোনো একটা সভা রয়েছে এবং 3টের সময় ওনার একটা স্পিচ রয়েছে, ফলে সেই জায়গাটা এখন ওভারক্রাউডেড, এখন যাওয়া যাবে না। তো আপাতত গণেশ ঘাটেই খানিকক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা ভালুকপংয়ের দিকে চলে যাব। সব মিলিয়ে ওই 4টে সাড়ে 4টে নাগাদ ভালুকপং পৌঁছবো। এমনিতেই এদিকে একটু তাড়াতাড়ি সূর্যাস্ত হয়, একটু তাড়াতাড়ি পৌঁছে যাই। যাই হোক, এখন ব্রহ্মপুত্রের ঘাটে, যে ঘাটটার নাম গণেশ ঘাট, সেখানে দাঁড়িয়ে আছি। এইমাত্র আমরা বালিপাড়া পেরিয়ে এলাম, পেরিয়ে এখন ভালুকপংয়ে যাওয়ার রাস্তাটার দিকে যাচ্ছি। এখন 2:45 বাজছে, তো আগে খেয়ে নিয়ে তারপরে ভালুকপংয়ের দিকে যাব। তেজপুর থেকে বালিপাড়া হয়ে আমরা এখন ভালুকপংয়ের রাস্তা ধরেছি। আর ভালুকপংয়ের রাস্তা যেতে যেতে এই জায়গাটার নাম হচ্ছে চারিদুয়ার। আমার পেছনেই যে হোটেলটা রয়েছে, আমাদের ড্রাইভার পিকু বললো এই হোটেলটাতে খুব ভালো খাবার পাওয়া যায়, কারণ এরপরে ভালো খাবারের হোটেল মানে সোজা ভালুকপং। এখানে আগে লাঞ্চটা সেরে ফেলে এখান থেকে নামেরির ওপর দিয়ে ভালুকপং যাব, মাঝে জিয়াভরলী নদী দেখব। হোটেলটা কিন্তু দেখতে বেশ ভালো। চলুন ভেতরে গিয়ে দেখি আসামিজ কিছু থালি পাওয়া যায় কিনা। না পাওয়া গেলে সিম্পল ভাত ডাল খাবো আর কি। ও হ্যাঁ, একটা কথা বলা হয়নি, এই পুরো অরুণাচল ট্রিপটা কিন্তু পিকু আমাদের দারুণ ঘুরিয়েছে, দারুণ খাইয়েছেও। পিকুর কন্ট্যাক্ট নাম্বার আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা ওর সাথে কথা বলে নিতে পারেন। এখন বাজছে 4:10। আমরা খাওয়া দাওয়া করে একটু এগিয়ে এসেছি, আর একটু এগিয়ে এসেই দূরে অরুণাচলের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর এখন দুদিকে জঙ্গল, এই জঙ্গলটাই নামেরি ফরেস্ট। এই পাচ্ছি যে জঙ্গলের পাশে একটা ইলেকট্রিক ফেন্সিং করা আছে, আর সেগুলো করা আছে হাতি আটকাবার জন্য। যেসব জায়গায় আমরা বেড়াতে যাই, অনেক জায়গাতেই এরকম মাঙ্কি পয়েন্ট থাকে, যেখানে রাস্তার পাশে বাঁদরেরা থাকে আর গাড়ি থেকে বিভিন্ন লোকজন কিন্তু খাবার দেয়। এখানে একটা মজার বিষয় আমি দেখলাম, সেটা হচ্ছে যে বাঁদরদের জন্য ছোট ছোট চৌবাচ্চা, গোল গোল চৌবাচ্চা মতো করা আছে, যেখানে এসে লোকজন জলও দিয়ে যান। যখন কেউ বেরোচ্ছেন, হয়তো 1 বোতল জল ঢেলে দিয়ে চলে গেলেন। শুধু শুকনো খাবার খেয়ে বাঁদরদের গলায় অসুবিধে হতে পারে, আর সেই কারণে এখানে কিন্তু জল খাওয়ানোরও বন্দোবস্ত রয়েছে। তো খুব ইন্টারেস্টিং বিষয়টা। ভালুকপং এখান থেকে 23 কিলোমিটার মতো আমরা যাচ্ছি। রাস্তা কিন্তু দারুণ।
ভালুকপং যাওয়ার পথে ডান দিকে একটা ছোট্ট রাস্তা দিয়ে একটু নেমে এলেই এই জিয়া ভরলী নদী। এটার আর একটা নাম কামেং নদী, কেউ বলেন নামেরি নদী। মোট কথা এই জায়গাটা জাস্ট অপূর্ব, অসাধারণ। এখন দাঁড়িয়ে আছি জিয়া ভরলী নদীর পাড়ে। এটাকে অনেকে নামেরি নদীও বলে, আবার অনেকে কামেং নদীও বলে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, সেগুলো সব অরুণাচলের পাহাড়। মানে প্রত্যেকটা আলাদা আলাদা শেড, একটার পেছনে আরেকটা, আরেকটার পেছনে আরেকটা। আমরা এর পরে পাহাড়ে ওঠা শুরু করব ভালুকপং যাওয়ার জন্য। আর আগামীকাল যখন দিরাং যাব তখন এই সব পাহাড়গুলো পার করে আমাদেরকে যেতে হবে। এই জায়গাটায় এখন শব্দ বলতে, যদি আশেপাশের লোকের থেকে একটু দূরে থাকতে পারেন, তাহলে শব্দ বলতে শুধুমাত্র নদীর বয়ে চলার শব্দ। আর ক্যামেরায় হয়তো বোঝা যাবে না। ঘটনাটা ঘটছে কি, যে একটা স্রোত এদিক থেকে এদিকে আসছে, আর একটা বিপরীতমুখী স্রোত আছে, আবার আর একটা স্রোত এরকম যাচ্ছে, আর একটা বিপরীতমুখী স্রোত। ফলে ওই যে দুটো স্রোতের মধ্যে যে ক্ল্যাশটা হচ্ছে, সেই ক্ল্যাশে একটা আওয়াজ রয়েছে। সেই আওয়াজটা রয়েছে। অলরেডি সূর্য ডুবতে শুরু করেছে, এখন 4:20 বেজে গেছে। এখানে আর ওই মিনিট 15-20 বসবো, একটু চাটা খাবো, খেয়ে চলে যাব। আপাতত আপনাদেরকে দেখাই চারপাশটা কেমন লাগছে, চলুন। असम गेट का लास्ट बॉर्डर है। अच्छा, ये असम का गेट है। इसका बाद और थोड़ा दूर जाने के बाद आपको अरुणाचल आएगा। এখন আমরা জাস্ট অরুণাচলে ঢুকলাম। আমার পেছনে অরুণাচল গেট রয়েছে। আসাম পেরিয়েছে এই যে অরুণাচল গেট। আমাদের ড্রাইভার গেছে আইএলপিটা করাতে। এখন বাজছে 4:50। এই দিক দিয়ে গাড়িগুলো ঢুকছে হচ্ছে আসাম থেকে অরুণাচল। অরুণাচলের প্রবেশদ্বার থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল মাত্র মিনিট 10-এর। এখন আমরা এসে পৌঁছে গেছি ভালুকপংয়ে আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম মন্ডল গ্যাং। বুকিং ডিটেলস বা কত টাকা কি লেগেছে আমি অনস্ক্রিন দিয়ে দিচ্ছি। আর এখন যাই, চট করে রুমগুলো দেখি। সবথেকে মজার বিষয় হচ্ছে কি, এই আমাদের হোটেলের ঠিক এই পাশেই নদী। মানে আপনি যদি সকালবেলায় ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়ান, নদী তো দেখতেই পাবেন। আর আমাদের ড্রাইভার যেটা বললেন যে যদি কপাল ভালো থাকে তাহলে যখন প্রথম রোদ ওঠে তখন বাঘ নদীর পাড়ে জল খেতে আসে। আমরা গুগল থেকে সার্চ করে মন্ডল গ্যাংয়ের সন্ধান পাই। ওনাদের ফোন করাতে ওনারা রুমের ছবি ডিটেলস সহ একটা কিউআর কোড পাঠিয়ে দিয়েছিলেন। রুম পছন্দ করে জানিয়ে দিয়ে 1000 টাকা অ্যাডভান্স দিয়ে রুম বুকিং করে নিয়েছিলাম। হোটেলের নাম্বার আর লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই হোটেলে কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরে কিছু রুম রয়েছে, ফার্স্ট ফ্লোরে কিছু রুম রয়েছে, আর সেকেন্ড ফ্লোরে। আমরা এই মুহূর্তে রয়েছি ফার্স্ট ফ্লোরের একটা রুমে। আর এটার ভাড়া হচ্ছে 2500 টাকা পার ডে। বিশাল বড় রুম, একটা বেড রয়েছে যেটা দুজনের জন্য এনাফ। যদি 3 জনও হয় তাতেও কিন্তু এই বিছানায় যথেষ্ট কুলিয়ে যাবে। দুটো চেয়ার রয়েছে, এখানে একটা ছোট টি টেবিল রয়েছে,
এখানে একটা টিভি রয়েছে, আর এই দিকে এখানে একটা জামা কাপড় রাখার কাভার্ড রয়েছে, মানে ওপেন কাভার্ড, আর একদম পরিষ্কার একটা বাথরুম রয়েছে। তবে এখন যা ওয়েদার, এসির তো প্রয়োজন নেই। আমি জানি না যখন কেউ বেড়াতে আসবেন তখন এতটা গরম আদেও থাকবে কিনা যে এসি চালাতে হয়, কিন্তু এটা এসি রুম। আর এই রুমের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই রুমের বারান্দাটা। এই বারান্দাটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই বারান্দা থেকে সোজা বেরিয়ে এলে এই দিকে বাঁ দিকে কিন্তু রিভার ভিউ রয়েছে। হোটেলের বাইরে যেমন গাছপালা রয়েছে সে তো রয়েছে, হোটেলে কিন্তু পুরো একদম এইভাবে প্রচুর গাছপালা। যেমন এই দিকটাতে রয়েছে, করিডোরটাতে সিঁড়িতে উঠলে এই জায়গাটাতে রয়েছে, একবার দেখা। ওগুলো কিন্তু ফলস নয়, এগুলো অরিজিনাল। এইটা এদের ডাইনিং হল। ডাইনিং হলে অনেকগুলো টেবিল রয়েছে, একটা বড় টিভি রয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে কি যে এখানে হয়তো রাত্রে ডিনারটা আমরা করবো না। তার কারণ দরজা খুলে যদি বাইরে চলে আসি তাহলে কিন্তু আরো বড় একটা ডাইনিং হল রয়েছে। মানে এখানে বসা যেতে পারে, পাশে অনেক টেবিল চেয়ার রয়েছে, সেখানে বসা যেতে পারে। ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটা বলেছিলাম, কারণ ওই দুটো আমি দেখতে পেয়েছিলাম। একটা থার্ড ফ্লোরে একটা রুম রয়েছে, সেটা সম্ভবত অ্যাটিক রুম। এখানে সব থেকে বোধহয় ভালো ভিউওয়ালা রুম এবং সব থেকে খরচ সাপেক্ষ রুম। ভালুকপংয়ে এসে একটা সন্ধে কাটাবেন আর পরের দিন সকালবেলায় হয়তো 8টার সময় বেরিয়ে যাবেন। তো আমার মনে হয় যে যতটা ইকোনমিক হওয়া সম্ভব এখানে হওয়া যেতে পারে। পরের দিন আমরা ভালুকপং থেকে বেরিয়ে পৌঁছে গিয়েছিলাম ডিরাঙে। আর যাওয়ার পথে দেখে নিয়েছিলাম টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার, দুর্গা মন্দির, লুমুং ফলস, নাগ মন্দির আর শান্তি ভ্যালি। পাহাড়ের ওপরে একটু একটু করে চড়া কিন্তু সেদিন থেকেই শুরু একটু একটু করে উষ্ণতার কমে আসা। আর সেই ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আপলোড করব। আপনি যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।